নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা আখে টক। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। এই ঘটনার কথা যতবারই মনে পড়ে ততবারই মনে হয় কিছু কিছু জঙ্গল বোধহয় মানুষকে কোনোদিনই ক্ষমা করে না। বেথুয়া ডহরির জঙ্গলও তেমনই একটি জায়গা। বহুকাল পার হয়ে গেছে সেই ঘটনার। আমার সেই ডান কাঁধের ক্ষতচিহ্নটাও প্রায় মিলিয়ে এসেছে। শুধু বৃষ্টির দিনে একটু টনটন করে, কিন্তু চোখ বন্ধ করলেই আজও দেখতে পাই সেই ঘটনাগুলো, যেন কালকেরই ঘটনা। আমি তখন সবে বেথুয়া ডহরি থানায় বদলি হয়ে এসেছি। নতুন জায়গা, নতুন লোকজন, সব কিছুই অচেনা। থানাটা বেশ ছোট, দুটো ঘর, একটা লকআপ, একটা সাইকেল স্ট্যান্ড, কিন্তু চারদিকে জঙ্গল আর নদীর জলা জমি ঘিরে রয়েছে বলে সাপ, কুমির, গোসাপ এসবের উৎপাত লেগেই থাকত। রাতের বেলা কখনো কখনো শেয়ালের ডাক শোনা যেত থানার বারান্দা থেকেই। মানুষ মরার খবরও অবশ্য নতুন কিছু নয় এখানে, জ্বর, সাপের কামড়, নৌকাডুবি। কিন্তু সেবারের খবরটা একটু বেশি অন্যরকম ছিল। একদিন সকালে থানার খবর এলো, হাইওয়ের ধারে জঙ্গল লাগোয়া একটা জায়গায় একটা গাড়ির পাশে একজন লোকের মৃতদেহ পাওয়া গেছে। আমি তখনও নতুন, তাই কেসটা প্রথমে দেখতে গেলেন আমার অধনস্থ অফিসার প্রণব, বেথুয়া ডহরিরই ছেলে। ফিরে এসে প্রণব বলল, আর স্যার, এটা সুইসাইড বলে মনে হচ্ছে। গাড়ির ভেতরে একটা চিরকুট পাওয়া গেছে, হাতের লেখাও মিলে যাচ্ছে ওর লাইসেন্সের সঙ্গে। মনে হয় ওটা জীবনের হতাশ হয়ে এখানে এসেছিল। আমি নিজে গিয়ে দেখলাম দেহটা। গলার ওপর কিচ্ছু নেই, চারিদিকে রক্তে ভেসে গেছে। শুধু সাদা হাড়ের একটা টুকরো উঁকি দিচ্ছে। প্রণব বলল, সাপে কামড়েছে হয়তো, ভয়ে লোকটা নিজেই। আমি বললাম, প্রণব, সাপ মাথা উপড়ে নেয় না। এ তো যেন মনে হচ্ছে কেউ চিবিয়ে খুবলে নিয়েছে। প্রণব একটু থেমে গেল, আমার কথার দিকে ভুরু কুচকে তাকালো, বলল, তাহলে জন্তু জানোয়ারের কাজ। কিন্তু বেথুয়া ডৌরিতে তো বড় জন্তু নেই স্যার। কুমির, গোসাপ, শেয়াল এসবই আছে। আর সরীসৃপ কখনো গলা বা মাথা টার্গেট করে না, সোজা পেট বা পায়ে কামড়ায়, হোস্টে নিয়ে জলে টেনে নিয়ে যায়। আমারও একই খটকা লাগলো। আর যদি সত্যিই কোনো জন্তু আক্রমণ করে থাকে, তাহলে শুধু গলা আর মাথা কেন, বাকি শরীর তো অক্ষত, জামা কাপড় পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো টানাটানির চিহ্ন নেই মাটিতে। থানায় ফিরে পুরনো ফাইলগুলো ঘাঁটতে বসলাম। ধুলো জমা পুরনো রেজিস্টারগুলো একে একে খুলে দেখতে লাগলাম। একটা রিপোর্টে চোখ আটকে গেল। কয়েক মাস আগে বেথুয়া ডহরির জঙ্গলে একটা বাঘ দেখা গিয়েছিল বলে স্থানীয়রা খবর দিয়েছিল। বন দপ্তরের লোকজন এসে তদন্ত করেছিল, কিন্তু বাঘটাকে ধরা যায়নি। তারপর থেকে আর কোনো খবর নেই। প্রণব বলল, বাঘ থাকলেও তো স্যার, বাঘ এমনি এমনি মানুষ মারে না। খিদে না থাকলে বা বাচ্চাদের নিরাপত্তার প্রশ্ন না থাকলে বাঘ আক্রমণ করে না। হয়তো লোকটা সত্যি সত্যিই সুইসাইড করতে এসেছিল, আর দুর্ভাগ্যক্রমে বাঘের সামনে এসে পড়েছে, তারপর ভয়ে বা আঘাতে মারা গেছে। আমি বললাম, দেহটা তো গাড়ির পাশেই পাওয়া গেছে, হাইওয়ের ধারে খোলা জায়গায়। বাঘ কি এমন খোলা জায়গায় এসে আক্রমণ করবে যেখানে গাড়ি চলাচল করে? এটা কি সত্যিই বাঘের কাজ, না কেউ বাঘের কাজ বলে সাজাচ্ছে? প্রণব কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি না স্যার, আমি কি বলি বলুন। উত্তর দেওয়ার আগেই আরেকটা খবর এলো। জঙ্গলের ভেতর স্থানীয় লোকজন কাঠ কুড়োতে গিয়ে আরেকটা দেহ পেয়েছে, একই রকমের ক্ষত। মাথাকে কেউ যেন দেহের ওপর থেকে উপড়ে নিয়ে গেছে। আমরা বুঝলাম দ্রুত কিছু একটা করতে হবে, না হলে আরও প্রাণ যাবে। আশেপাশের গ্রামে এমনিতেই একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল।
লোকজন সন্ধ্যের পর জঙ্গলের ধারে কাছে যেতে ভয় পাচ্ছিল। প্রণব বলল, স্যার, এই জঙ্গল যে হাতের তালুর মতো চেনে এমন একজনের সাহায্য দরকার। আমার মনে আছে ভোলা বলে একটা লোক আছে, আগে পুলিশকে পথ চিনিয়ে টিনিয়ে দিত, সাপ কোসাপ ধরতো, এমনকি গরু হারিয়ে গেলেও খুঁজে খুঁজে বের করে দিত, জানেন স্যার। জঙ্গলের মধ্যে একলা কুঁড়ে গড়ে থাকে। লোকটা একটু পাগলাটে, কিন্তু জঙ্গলের ব্যাপারে ওর মতো জ্ঞান কারণ নেই। আমরা দুজন একটা বাইক চেপে গেলাম ভোলার কাছে। জঙ্গলের বেশ ভেতরে একটা ফাঁকা জায়গায় বাঁশ আর মাটির একটা কুঁড়ে ঘর, চারিদিকে উঁচু উঁচু গাছ, দিনের বেলাতেও আলো কম আসে। উঠোনে একটা শুকনো গাছের ডালে কিছু হাড়গোড় ঝোলানো। কি জানোয়ারের বোঝা গেল না, হয়তো গোসাপের বা সজারুর। একটা কাকতাড়ুয়ার মতো কিছু একটা পুরনো কাপড় দিয়ে বাঁধা, তাতে কিছু পাখির পালক গোছা। ভোলা তখন উঠোনে বসে মাটির হাঁড়িতে কি একটা যেন রাঁধছিল। বয়স 50-এর কাছাকাছি, রোদ পড়ে তামাটে গায়ের রং, চুল উস্কো কুস্কো ধুলো মাখা, চোখ দুটো তীক্ষ্ণ আর কেমন যেন গভীর। আমরা যখন বললাম দুজন মানুষ মারা গেছে, ভোলা প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ হেসে উঠল, এমন হাসি যে গা ছমছম করে ওঠে। এতদিন মানুষ জন্তু শিকার করেছে, এখন এখন জন্তু মানুষরা শিকার করছে। বেশ বেশ বেশ। কথাটা বলেই সে মাটির ভাঁড় থেকে দেশি মদ ঢেলে খেতে লাগলো। আমি প্রথমে ভাবলাম লোকটা নেশাখোর আর মৃত্যুর খবরে খুশি হচ্ছে। প্রণবও চোখ ছোট করে তাকালো আমার দিকে, যেন বলতে চাইছে, দেখলেন তো স্যার লোকটা কেমন। আমরা ওকে সাহায্য করতে অনুরোধ করলাম। বললাম, তুমি এই জঙ্গল ভালো চেনো, তোমার সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। ভোলা মুখ ঝামটা দিয়ে বলল, না, চাও, তোমাদের ওই জিনিস তোমরা সামলাও, আমার কিছু বলার নেই, দেখানো নেই। এই বলে সে আমাদের প্রায় তাড়িয়ে দিল কুড়ে ঘর থেকে। ফেরার পথে বাইক ঠেলতে ঠেলতে প্রণব বলল, লোকটার মাথা ঠিক নেই স্যার, মেন্টাল হেল্প দরকার। হয়তো বহুদিন একা জঙ্গলে থাকে, মাথা গন্ডগোল হয়েছে। আমিও তখন তাই ভাবছিলাম। প্রণব একটু ভেবে বলল, আরেকজনের কথা মনে পড়েছে স্যার, এখানেই একজন থাকে, ওই ভৈরব রায় নামের লোকটা। এক সময় খুব ভালো শিকারী ছিল স্যার, কিন্তু এখন সবই বন্ধ। জন্তু জানোয়ারের ব্যাপারে ওর যা জ্ঞান, তা এখানে আরও কারোর নেই। আমরা গেলাম ভৈরব রায়ের কাছে। বেশ বড় একটা পুরনো বাড়ি, এক সময় জমিদার বাড়ি ছিল বলেই বোঝা যায়। উঁচু থাম ভাঙা সিঁড়ি, দেওয়ারে প্লাস্টার খসে খসে পড়েছে। এখন ভগ্নদশা, শুধু একটা অংশে মানুষ থাকে। ভৈরব রায় লম্বা, শক্তবক্ত গড়ন, বয়স 50-এর কোঠায়, চোখে এক ধরনের ঠান্ডা তীক্ষ্ণতা। ঘরের দেওয়ালে সারি সারি পুরনো বন্দুক টাঙানো, কিছুতে মরচে ধরেছে, কিছু জন্তুর চামড়া টাঙানো, বাঘ, চিতা, হরিণ, আর এমনকি কিছু জন্তুর মাথাও টাঙানো। বাবার আমলে শিকারের স্মৃতি, ধুলো জমে জমে রং প্রায় বিবর্ণ হয়ে গেছে। পুরো ঘটনাটা শুনে ভৈরব রায়ের চোখ যেন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বলল, শিকার আমার রক্তে আছে দারোগা বাবু, এই কাজে আমি আপনাদের সাহায্য করতে পারবো। বলতে বলতে সে একটা পুরনো বন্দুক দেওয়াল থেকে নামিয়ে হাতে নিয়ে দেখল, যেন বহুদিন পর কোনো ব্যবহারের সুযোগ পেয়ে খুশি হয়েছে। ঠিক তখনই ওয়াকি টকিতে খবর এলো, আরেকটা মৃতদেহ পাওয়া গেছে জঙ্গলের কাছে। আমরা তিনজন ছুটলাম ঘটনাস্থলে। সেই একই রকম মাথাহীন দেহ। ভৈরব রায় দেহের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো, মাটির দিকে ঝুঁকে চোখ কুচকে তাকালো, তারপর মাটিতে বসে পড়ল। বলল, এখানে থবার দাগ আছে দারোগা বাবু, দেখুন, কিছু গভীর, কিছু হালকা। এ বড় বেড়াল জাতীয় জানোয়ারের কাজ, বাঘ অথবা চিতা জাতীয় কিছু।
ভৈরব রায় দাগ ধরে ধরে পেছনে গেলে একটা গাছের আড়ালে গিয়ে থামল। মাটি শুকলো, ঘাসের ভাঙা ডগা পরীক্ষা করলো, তারপর বলল, জানোয়ারটা এখানেই লুকিয়েছিল। লোকটার অপেক্ষায়। শিকারের আগে অনেকক্ষণ লুকিয়ে থাকে এরা। দেখেন, এখানে ঘাস তলা পাকানো, একই জায়গায় অনেকক্ষণ বসেছিল এ। তারপর সে আবার এগিয়ে খাবার তাক খুঁজতে লাগলো। বোঝার চেষ্টা করলো জানোয়ারটা কোন দিকে গেছে, কিন্তু কিছু দূর গিয়ে তার একটা পাথুরে জমিতে এসে হারিয়ে গেল। পাথরে পায়ের ছাপ পড়ে না, আর ওখান থেকে চারিদিকেই যাওয়া যায়। ভৈরব রায় প্লাস্টার অফ প্যারিস দিয়ে থাবার ছাপের ছাঁচ নিতে বসল। যত্ন করে জল মিশিয়ে গুলে ঢালল দাগের ওপর। ঠিক তখনই ভোলা এসে হাজির। নেশায় টলছে, চোখ লাল, হাঁটা এলোমেলো। ভোলা তখন সেই একই বিদ্রুপের হাসি হেসে উঠল। তোমরা কখনো ধরতে পারবে না ওকে, ধরার চেষ্টা করলেও পারবে না। সে হাসতে হাসতে বলল, যার কাছে গিয়ে জানোয়ারের খেলা দেখলে তোমরা হাসো না, এখন তোমরা খেলছো আর আমি হাসছি। এই জানোয়ারটা তোমাদের চেয়ে অনেক অনেক বুদ্ধিমান, তোমাদের থেকে 2 কদম এগিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি জানো এটা কোন জানোয়ার? ভোলা মদ খেয়ে হেসে বলল, ও, হতেও পারে, আবার নাও হতে পারে। বলেই টলতে টলতে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। তার হাসির শব্দ অনেকক্ষণ ধরে গাছপালার ভেতর থেকে ভেসে আসতে লাগলো। পরদিন সকালে ভৈরব রায় 2টো ছাঁচ নিয়ে এলো আমার টেবিলে। মুখে বিস্ময়ের ছাপ, ভুরু কুচকে আছে। বলল, একটা বাঘের ছাপ আর একটা চিতার, 2টো আলাদা জানোয়ারের। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি 2টো জানোয়ার একসাথে শিকার করছে? ভৈরব রায় মাথা নাড়লেন, বলল, না দারোগা বাবু, বাঘ আর চিতা কখনো একসঙ্গে শিকার করে না। একজন আরেকজনের এলাকায় ঢুকতেও চায় না, এ অসম্ভব। যদি না। আমি জিজ্ঞেস করলাম, যদি না কি? ভৈরব রায় একটু ইতস্তত করে বলল, যদি না একই প্রাণী 2 রকম ছাপ ফেলতে পারে। কিন্তু কিন্তু সেটাও তো অসম্ভব। কিন্তু যদি সত্যি জানোয়ার আক্রমণ করে থাকে, তাহলে শুধু মাথা খাচ্ছে কেন? বাকি শরীর তো ফেলে রেখে যাচ্ছে একেবারে অক্ষত। ভৈরব রায় বলল, হয়তো মানুষের মাংসের স্বাদ পেয়ে গেছে। এমন হয় মাঝে মধ্যে, একবার মানুষ মারলে জানোয়ার সহজে শিকার হিসেবে মানুষকেই বেছে নেয়। ততদিন পর্যন্ত জঙ্গলে ঢোকা বন্ধ করে দেওয়া দরকার সবারই, যতদিন না জানোয়ারটা ধরা পড়ছে। কিন্তু যারা এই জঙ্গলের ওপর নির্ভর করে জীবিকা চালায়, কাঠুরে, মধু সংগ্রহকারী, জেলে, তারা কোথায় যাবে? এই প্রশ্নটা রয়েই গেল, আর সমাধান হলো না। সেদিন সন্ধ্যায় আরেকটা দেহ পাওয়া গেল। ঘুরতে আসা এক জুটি শহর থেকে বেড়াতে এসেছিল। ছেলেটি মারা গেল। মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ঝোপের আড়ালে। মেয়েটিকে যদিও বাঁচিয়ে আনা গেছিল, কিন্তু সে কিছুই বলতে পারল না। প্রণব খবরের কাগজের লোকেদের বলল বেথুয়াডহরির জঙ্গলে না ঢোকার সতর্কবার্তা ছাপাতে। আমি আর ভৈরব রায় চারপাশে থাবার তাক খুঁজছিলাম। হঠাৎ দেখলাম থাবার তাক যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে মানুষের পায়ের ছাপ। খালি পায়ের ছাপ, আঙুলের দাগ পর্যন্ত স্পষ্ট। আমরা দুজনেই থমকে দাঁড়ালাম, একে অপরের দিকে তাকালাম। ভৈরব রায়ের মুখ থেকে রক্ত সরে গেল। বলল, এ কি করে সম্ভব দারোগা বাবু? কিছু দূর এগুতেই মাটিতে শুকনো পাতার পুরো আস্তরণ শুরু হয়ে গেল, আর দাগ অনুসরণ করা কঠিন হয়ে পড়ল। পাতার ওপর কোনো ছাপ পড়ে না। সবাই তখন বিভ্রান্ত। স্থানীয় একজন বৃদ্ধ বলল,
এ জঙ্গলের ভূতের কাজ, বনদেবতা রুষ্ট হয়েছেন। আমরা কথাটা উড়িয়ে দিলাম মুখে মুখে, কিন্তু কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকেই গেল। সেদিনই একজন সাংবাদিক ফটোগ্রাফার দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। ততক্ষণে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, পুলিশও চলে গেছে, কিন্তু একলাই ছবি তুলছিলেন সন্ধ্যের আলোয়। হঠাৎ ক্যামেরার লেন্সে কিছু একটা দেখে থমকে দাঁড়ালেন, আবার তাকালেন চোখ কুচকে ভিউ ফাউন্ডারের দিকে। তিনি বুঝলেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে ছোপের ভেতর থেকে। তিনি কি দেখেছিলেন জানা নেই, শুধু জানা যায় তিনি ক্যামেরা ফেলে চিৎকার করে দৌড়ে গিয়েছিলেন হাইওয়ের দিকে। প্রণব যে ওই সাংবাদিকটাকে খবর দিয়েছিল, তার ফোন না পেয়ে চিন্তিত হয়ে ঘটনাস্থলে গিয়ে খুঁজে পেল তার দেহ হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রেস গাড়ির অর্ধেক খোলা দরজার পাশে মাথাবিহীন অবস্থায়। গাড়ির চাবি তখনও ইগনিশনে গোছা। আমরা সবাই তখন আরও বেশি বিভ্রান্ত হয়ে উঠলাম। জানোয়ারটা গাড়ির দরজা খুলতে পারে, ওকে থাবার দাগ ধরে খুঁজে পাওয়া যায় না, দাগ পশুর থেকে মানুষ হয়ে যায়। এ কোনো সাধারণ জঙ্গলের জানোয়ার নয়। আমরা এবার পায়ের ছাপের ও প্লাস্টারের ছাঁচ নেওয়ার সিদ্ধান্ত নিলাম, যদিও তখনও বুঝিনি এই ছাপ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। আমি একদিন রাতে থানার বারান্দায় বসে উদ্বিগ্ন হয়ে ভৈরব রায়কে বললাম, গ্রামের লোকেরা যা বলছে তাই যদি সত্যি হয়, তাহলে জঙ্গলে যদি সত্যি কোনো আত্মার প্রকোপ থাকে? ভৈরব রায় মাথা নাড়ল দৃঢ়ভাবে, বলল, না দারোগাবাবু, এমনটা হতে পারে না। আপনি আজকালকার মানুষ, শহরে পড়াশোনা করেও এসবে বিশ্বাস করলে বাকিরা কোথায় যাবে? নিশ্চয়ই কারুর কাছে পোষা জানোয়ার আছে যাকে দিয়ে এসব খুন করানো হচ্ছে। মানুষের হাত আছে এর পেছনে, আমি নিশ্চিত। সে জিজ্ঞেস করল, ওই মৃত সাংবাদিকের ক্যামেরাটার কি হলো? আমি বললাম, ক্যামেরা তো ভাঙা পাওয়া গেছে, লেন্সও চুরমার, কিন্তু ভেতরে রিলটা অক্ষত ছিল। আশ্চর্যজনকভাবে ফিল্ম ডেভেলপ করে যা পাওয়া গেছে সেই ছবিগুলো কিছুটা নষ্ট ও ঝাপসা, কিন্তু তাতে দেখা যাচ্ছে একটা বাঘের মতো কিছু একটা ছোপের মধ্যে থেকে উঁকি বাড়ছে। ভৈরব রায় ছবিগুলো হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, এ কোনো বুনো বাঘ নয় দারোগাবাবু। দেখুন এর হাঁটার ভঙ্গি, শরীরের ভার রাখার ধরন। এ একটা প্রশিক্ষিত বাঘ, কারণ নির্দেশে শিকার করছে। বুনো বাঘ এভাবে ক্যামেরার সামনে আসে না, এত কাছে আসে না মানুষের। সে তখনই একটা পরিকল্পনা করল, বাঘ আর তার মালিককে টেনে বের করার জন্য কাউকে টোপ হিসেবে ব্যবহার করবে। আমি জিজ্ঞেস করলাম, এই ঝুঁকি নিতে কে রাজি হবে? এ তো নিজের প্রাণের বাজি রাখার মতো ব্যাপার। ভৈরব রায় শান্ত, প্রায় নির্লিপ্ত গলায় বলল, আমি নিজেই টোপ হব। আপনারা ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করবেন। বেশি লোক নিয়ে যাওয়া চলবে না, তাতে জানোয়ার সতর্ক হয়ে যাবে, দূরে সরে থাকবে। শুধু দুজন গেলেই হবে। তাই ঠিক হলো, শুধু আমি আর ভৈরব রায় যাব সেই রাতে। সেই সন্ধ্যায় আমরা জঙ্গলে ঢুকলাম। সূর্য তখন গাছের আড়ালে ডুবে গেছে, আকাশে লালচে আভা। ভৈরব রায় একটা ফাঁকা জায়গা দেখে সেখানে ঘুরতে লাগলো, ইচ্ছে করেই শব্দ করে করে, যেন কাউকে ডেকে আনতে চাইছে। আমি একটা মোটা গাছে উঠে বসলাম, ডালের ফাঁকে লুকিয়ে রইলাম। দুজনের কাছেই একটা করে ওয়াকি টকি। কিছুক্ষণ পর অন্ধকার ঘন হয়ে এলো। আমি ভৈরব রায়কে দেখতে পাচ্ছিলাম না আর। ওয়াকি টকিতে যোগাযোগ করলাম, ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, হ্যালো হ্যালো, কোথায় আছেন? ও বলল, আমি প্রায় 40 মিটারের দূরত্বে ঝোপের মধ্যেই আছি। আপনাকে দেখতে পাচ্ছি এখনো, চিন্তা করবেন না। ভৈরব রায় হাঁটতেই থাকলো। মাঝে মধ্যে ওয়াকি টকিতে একটা দুটো শব্দ আসতো। ধীরে ধীরে ওয়াকি টকিতেও আওয়াজ ভাঙতে লাগলো, খড়খড় শব্দ বাড়তে লাগলো। দুজনের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল না আর। এদিকে আমার ক্রমাগত মনে হতে লাগলো কেউ যেন আমাকে লক্ষ্য করছে। গাছের গায়ে লেগে থাকা কোনো চোখ অন্ধকারের ভেতর থেকে আমাকে দেখছে।
গাছের পাতার মধ্যে দিয়ে একটা অদ্ভুত নিঃশ্বাসের মতো শব্দ শুনতে পেলাম, ভারী, ধীর এবং নিয়ন্ত্রিত। সেই শব্দের উৎস খুঁজতেই আমি সাহস করে গাছ থেকে নামলাম, একটা টর্চ হাতে। ঠিক তখনই কিছু একটা অন্ধকার থেকে ছুটে এসে আমাকে আক্রমণ করলো। আমি চোখের সামনে যা দেখেছিলাম তা এখনো ঠিক বর্ণনা করতে পারি না। একটা বিরাট দ্রুত ছায়া, একটা গর্জনের মতো শব্দ, আর তারপর কাঁধে প্রচন্ড একটা টান, তীব্র যন্ত্রণা, যেন আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল যখন, তখন দেখি পেথুয়াডহরির কাছে এক সরকারি হাসপাতালে আমি শুয়ে। দেখি ভৈরব রায় আমার পাশে বসে আছে, ঘামে ভেজা মুখ। প্রণব দলবল নিয়ে পাশে দাঁড়িয়ে, আমার কাঁধে তখনও ব্যথা। ভৈরব রায় বলল, আপনার চিৎকার শুনেই ছুটে এসেছিলাম, কিন্তু অতটাইকে দেখতে পাইনি, শুধু একটা ছায়া সরে যেতে দেখেছি। হয়তো আমার উপস্থিতি টের পেয়েই পালিয়ে গেছে, তাহলে আপনাকে বাঁচানো যেত না দারোগা বাবু। ওরাই আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছিল। কাঁধের কত সেলাই করতে হলো। আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। পরে জানলাম ভৈরব রায় সেই পায়ের ছাপ আর রক্তের কিছু দাগের পিছু নিয়ে পৌঁছেছিল ভোলার বাড়ির সামনে। ভোলাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো, হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসা হলো। ভোলা কোনো প্রতিরোধ করল না, শুধু একটা তেতো হাসি এসে বলল, দাঁড়াও দাঁড়াও, দেখো কিছু পাও কিনা, দেখো দেখো। 3 দিন কেটে গেল, কিন্তু ভোলার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়িতে তল্লাশি চালিয়েও কোনো জানোয়ার রাখার প্রমাণ পাওয়া গেল না, না খাঁচা, না শিকল, না মাংসের চিহ্ন। ভোলা কোনো অপরাধ স্বীকারও করল না। জিজ্ঞাসাবাদের সময় শুধু চুপ করে থাকতো অথবা হেসে উঠত হঠাৎ হঠাৎ। আর পায়ের ছাপও তার সঙ্গে মিলল না, ভোলার পায়ের মাপ। ভৈরব রায় জোর গলায় যুক্তি দিল থানায় বসে, ভোলা জঙ্গলে জন্ম, জঙ্গলেই বড় হয়েছে, ওর বাড়িতে আলাদা করে জন্তু রাখার দরকার নেই। কেন আপনারা বুঝছেন না? বুনো জানোয়ারের সঙ্গেও অনায়াসেই যোগাযোগ করতে পারে। জঙ্গলে রেখেই একটা বুনো জানোয়ারকে প্রশিক্ষণ দেওয়া ওর পক্ষে অসম্ভব কিছু নয়। এই লোকই দোষী, আমি নিশ্চিত। ভোলা লকআপের ভেতর থেকে হেসে চিৎকার করে বলল, প্রমাণ দেখাও, প্রমাণ, প্রমাণ কোথায়? তোমরা তো শুধু আন্দাজে ধরে এনেছো আমাকে। ভৈরব রায় তবু বলে গেল, যেদিন থেকে ভোলাকে ধরা হয়েছে সেদিন থেকে জঙ্গলে বা আশেপাশে আর কোনো আক্রমণ কিন্তু হয়নি। এটাই তো প্রমাণ দারোগা বাবু, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আইনত প্রমাণের অভাবে আমাদেরকে ভোলাকে ছেড়ে দিতেই হলো। মনে মনে অস্বস্তি হচ্ছিল, কিন্তু আইন তো আইনই। যেদিন ভোলা মুক্তি পেল সেই রাতেই প্রণব তার বাড়িতে একা শুয়েছিল। তার স্ত্রী বাপের বাড়ি গিয়েছিল সেই সপ্তাহে। রাত গভীর হলে সে তার দরজার বাইরে আঁচড়ের শব্দ শুনতে পেল, আস্তে আস্তে, তারপর একটু জোরে। দরজা খুলতেই সে আক্রান্ত হলো। কি দিয়ে হয়েছিল তা আমরা কেউ জানতে পারিনি, কারণ দেখার মতো কেউ ছিল না। পরের দিন সকালে প্রতিবেশীরা প্রণবের মৃতদেহ পেল দরজার সামনে। একই রকম ক্ষত, একই রকম মাথাবিহীন দশা। আমার মনে সেই মুহূর্তে যে অনুভূতি হয়েছিল তা বলে বোঝানো যাবে না। প্রণব, যে আমার সঙ্গে প্রথম দিন থেকে ছিল, যে এই জঙ্গল, এই এলাকা চেনাতো আমাকে, সেও চলে গেল। আমরা সন্দেহবশত ভোলাকে আবার গ্রেপ্তার করলাম, রাগে আর দুঃখে প্রায় জোর করেই। আমার কাঁধের ক্ষত তখনও পুরোপুরি সারেনি, হাতটা তখনও ব্যান্ডেজে বাঁধা, নড়াচড়া করলেও ব্যথা করত। কিন্তু প্রণবের মৃত্যুর পর আর ঘরে বসে থাকতে পারলাম না। মনে হলো শেষটা না দেখলে আমার নিজের মনও শান্ত হবে না। প্রণবের প্রতি এইটুকু দায়িত্ব আমার আছে। ভোলা এবার লকআপের ভেতর থেকে বলল, শোনো শোনো দারোগা বাবু, আমাকে ধরে রেখো না। আমি তোমারে আসল আসল জানোয়ারটার ধরিয়ে দিতে সাহায্য করতে চাই। এবার আমি আর চুপ থাকবো না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু কোনো চালাকি নয়। সেই সময়
থানার নতুন লোকজন আপত্তি জানালো। আগে স্যার, এই অবস্থায় জঙ্গলে যাওয়া ঠিক হবে না, হাতে এখনো সেলাই আছে। আমি শুনলাম না, বললাম, প্রণব আমার জন্যই মারা গেছে, ওকে বাঁচাতে পারিনি আমি। ওর মৃত্যুর জবাব না পেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমরা কেউ আমার সঙ্গে আসবে না, বেশি লোক গেলে বিপদ বাড়বে। ভৈরব রায়ও তাই বলেছিল। তাই ভোলার সঙ্গে জঙ্গলে ঢুকলাম আমি নিজেই। হাতে ব্যান্ডেজ বাঁধা, শরীর দুর্বল, প্রতিটা পা ফেলায় একটু টান লাগছিল কাঁধে, কিন্তু চোখ খোলা, মন স্থির। জঙ্গলের ভেতর ভোলা আমাকে নিয়ে চলল অনেকটা পথ। আগে আগে হাঁটছিল সে, ঠিক জানতো কোন পথে যেতে হবে, যেন সে বহুবার এই পথে হেঁটেছে। কেউ কোনো কথা বলল না অনেকক্ষণ, শুধু পাতা মারানোর শব্দ, আর মাঝে মধ্যে কোনো অদেখা পাখির ডাক, দূরে কোথাও একটা হরিণের ছুটে যাওয়ার শব্দ। একটা জায়গায় এসে ভোলা থামলো একটা ঝোপের সামনে, বলল, খুনি, খুনি ওই ঝোপের পিছনে আছে। আমি ইতস্তত করলাম। বুকের ভেতর হৃৎপিণ্ড দ্রুত চলছিল। মনে হলো ভোলা আমাকে একা জঙ্গলে পেয়ে যদি নিজেই কিছু করে বসে। হাতে অস্ত্র নেই, শরীর দুর্বল, পালানোরও উপায় নেই। কিন্তু ভোলা নিজেই ঝোপের আড়ালে গিয়ে বার করে আনলো একটা বাঘের চামড়া। মাটিতে পড়েছিল যত্ন করে ভাঁজ করা অবস্থায়, যেন কেউ সাবধানে রেখে গেছে। বলল, দেখো, এই হলো গিয়ে তোমাদের খুনি। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা চামড়া কি করে খুনি হয়? মনে মনে ভাবলাম, ভোলা কি সত্যিই পাগল, নাকি কিছু একটা জানে যা আমি এখনো বুঝতে পারছি না। ভোলা তখন আমাকে বলল, চলো চলো, তোমাকে আরও একটা জায়গা দেখাবো, তারপর সব বুঝবে। তোমার প্রশ্নের উত্তর সেখানেই আছে। সে আমাকে নিয়ে চলল জঙ্গলের আরও গভীরে। পায়ের নিচে শ্যাওলা ভর্তি, প্রতি পদক্ষেপে সাবধান হতে হচ্ছিল। কিছু দূর গিয়ে একটা স্তূপ মতো পাহাড়ের গায়ে একটা সরু ফাটল দেখা গেল। গুহার মুখ, লতা পাতায় প্রায় ঢাকা, সহজে চোখ পড়ে না। হয়তো বহুকাল ধরে এই জায়গায় কেউ খুঁজে পায়নি বলেই এত নিরাপদে থেকেছে। ভোলা কাছেই লুকোনো একটা মশাল বার করলো ছোপের ভেতর থেকে। শুকনো খড় আর কাপড় দিয়ে বাঁধা, দেশলাই জ্বালিয়ে ধরালো। আগুনের প্রথম শিখাটা যখন জ্বলে উঠল, ভোলার মুখটা মুহূর্তের জন্য অদ্ভুত দেখালো, কেমন যেন ক্লান্ত, বয়সের চেয়েও বেশি বার্ধক্যের ছাপ পড়া মুখ। আমি পিছু নিলাম মশালের আলোয়। বুকের ভেতর একটা অজানা ভয় ক্রমশ জমাট বাঁধছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যেন। গুহার মুখটা এত সরু যে কাঁধ ঘষে ঢুকতে হলো। ব্যান্ডেজ বাঁধা কাঁধে চাপ লেগে ব্যথায় দাঁত চেপে থাকতে হলো। ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। মাটির নিচের গন্ধ, পচা পাতার গন্ধ, বাদুড়ের বিষ্ঠার গন্ধ, আর তার সঙ্গে আরও একটা গন্ধ, ভারী আর মিষ্টি, বিষাক্ত। সেটা তখনও ঠিক চিনতে পারিনি। মনে হলো এই গন্ধ আমি আগে কখনো পাইনি, আর ভবিষ্যতেও যেন কখনো না পাই। গুহার ছাদ থেকে জল চুঁয়ে পড়ছিল কোথাও একটা নিয়মিত ছন্দে। মশালের আলো দেওয়ালে কাঁপা কাঁপা ছায়া ফেলছিল। প্রতিটা অনিয়মিত পাথরের খাঁজে আলো আধারির খেলা করছিল। ভোলা ধীরে ধীরে এগিয়ে চলল। আমি পথ চলতে চলতে জিজ্ঞেস করলাম, তুমি এই জায়গায় আগে এসেছো? ভোলা মাথা না ঘুরিয়েই বলল, চিনি, বহুদিন ধরে চিনি, কিন্তু কিন্তু আসার সাহস হয়নি বহুদিন। কিছু দূর গিয়ে গুহাটা একটু চওড়া হলো, ছাদটা উঁচু হয়ে গেল যাতে সোজা দাঁড়ানো যায়। ভোলা থমকে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর মশালটা তুলে ধরল সামনের একটা দেওয়ালের দিকে, ধীরে, প্রায় ভয়ে ভয়ে। প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি কি দেখছি। আলোটা এত কাঁপছিল যে ছায়ার সঙ্গে সত্যিটা গুলিয়ে যাচ্ছিল। মনে হলো দেওয়ালে কিছু কালচে গোলাকার জিনিস সাজানো,
শিকারীরা যেমন তাদের ট্রফি সাজায় দেওয়ালে, একটার পাশে আরেকটা সারি করে। আমার চোখ ধীরে ধীরে অন্ধকারে সয়ে এলো। ভোলা মশালটা আরও একটু কাছে আনলো দেওয়ালের, আর তখনই বুঝলাম মানুষের মাথা, একটা নয়, দুটো নয়, সারি সারি, দেওয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। কারো চোখ বন্ধ, কারো চোখ যেন এখনও খোলা, শুকিয়ে যাওয়া, কালচে হয়ে যাওয়া চামড়া টান টান হয়ে আটকানো মাথার খুলির ওপরে। ঠিক যেমন শিকারীরা হরিণ বা বুনো শুয়োরের মাথা দেওয়ালে টাঙিয়ে রাখে গর্বের সঙ্গে। কিছু মুখ পুরনো, শুকিয়ে চামড়ায় লেগে আছে, সময়ের ধুলো, রং প্রায় মাটির মতো হয়ে গেছে। কিছু নতুন, এখনও যেন সদ্য প্রাণহীন হওয়ার ছাপ লেগে আছে। চামড়ার নিচে হাড়ের রেখা ফুটে উঠেছে। আমি এক পা পিছিয়ে গেলাম। পায়ের তলায় কিছু একটা মচমচ করে ভাঙল। তাকিয়ে দেখলাম হাড়ের টুকরো, ছোট ছোট মেঝেময় ছড়ানো। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না আমার, শুধু বুকের ভেতর একটা চাপা আর্তনাদ যেন আটকে রইল। ভোলা মশাল হাতে স্থির দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, শুধু এক ধরনের গভীর পুরনো ক্লান্তি। যেন এই দৃশ্য তার কাছে নতুন কিছু নয়, বহুবার দেখা। সে বলল, এবার বুঝলেন তারকা বাবু, জন্তু কেন মাথা খেয়ে বাকিটা ফেলে রেখে যেত না? জন্তুরা মাথা খায় না। আমি অনেক কষ্টে গলা দিয়ে শব্দ বার করলাম, জিজ্ঞেস করলাম, কে করেছে সব? ভোলা অনেকক্ষণ চুপ করে রইল। মশালের শিখা কেঁপে কেঁপে চলতে লাগলো। ছায়াগুলো দেওয়ালের গায়ে নড়াচড়া করতে লাগলো, যেন সেই মুখগুলো নিজেরাই একটু একটু নড়ছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, যেন অনেক দিনের চেপে রাখা কথা এতদিনে বেরিয়ে আসছে। জন্তু জন্তু কখনো এমন করে না তারকাবাবু। জন্তু শিকার করে খিদের জন্য, নয়তো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য। খিদে মিটে গেলে জন্তু আর একটা পাও এগোয় না, আর মানেও না। এটাই জঙ্গলের নিয়ম, লক্ষ বছর ধরে চলে আসা নিয়ম। কিন্তু মানুষ মানুষ ভয়ানক জীব তারকাবাবু। মানুষ শিকার করে খিদের জন্য নয়, খেলার জন্য, দেওয়ালে টাঙানোর জন্য, নিজেকে বড় দেখানোর জন্য, অন্যকে বলার জন্য, দেখো আমি কত শক্তিশালী। সেদিন সেদিন প্রথম মাথাবিহীন দেহটা পাওয়া গেল না তারকাবাবু, আমি আমি সেদিনই বুঝেছিলাম এটা এটা কোনো জন্তুর কাজ নয়, এটা মানুষের কাজ। আর সেই মানুষটা আর কেউ নয়, ভৈরব রায়। আমি স্তব্ধ হয়ে গেলাম, পা টলে উঠল একটু। বললাম, কিন্তু কিন্তু ভৈরব রায় তো আমাদের সাহায্য করছিল, আমার সঙ্গে সঙ্গে জঙ্গলে গিয়েছিল, আমাকে বাঁচিয়েছিল সেদিন। ভোলা মাথা নাড়ল ধীরে, চোখে এক ধরনের করুণা। বলল, না তারকা বাবু, ভৈরব তোমারে বাঁচায়নি। ভৈরব সেদিন তোমাকে মারতেই পারত, চাইলেই মারতে পারত, কিন্তু মারেনি, কারণ তুমি ওর কাজে লাগবে, তুমি ওর সবচেয়ে বড় ঢাল। যতদিন তুমি ওকে সন্দেহ না করবে ততদিন ও নিরাপদ। তোমাকে আহত করেছিল শুধু বোঝাতে যে জানোয়ারটা সত্যি আছে, বিপজ্জনক, আর তুমিই তার প্রথম সাক্ষী। আমি বললাম, কিন্তু কিভাবে একজন মানুষ কিভাবে বাঘের মতো আক্রমণ করতে পারে? ভোলা এবার একটু এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো, মশালটা নিচু করলো একটু, যেন এবার সে গল্পটা বলতে চায় সরাসরি, চোখে চোখ রেখে। বলল, ভৈরব ভৈরব বহুদিন ধরে এই জঙ্গলে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছিল, একটা অভিশপ্ত বাঘের চামড়া। পুরনো লোকমুখে শোনা যায় বহু বহু কাল আগে এক তান্ত্রিক এই জঙ্গলে সাধনা করত, আর একটা বাঘকে বশ করে তার চামড়া দিয়ে এমন একটা বস্ত্র বানিয়েছিল সেটা পরলে মানুষ বাঘের শক্তি পায়, বাঘের মতো নিঃশব্দে চলতে পারে, বাঘের চোখে দেখতে পায় অন্ধকারে, বাঘের নাকি গন্ধ পায় মাইলের পর মাইল দূর থেকে। কিন্তু সেই তান্ত্রিক শেষে নিজেই সেই শক্তির নেশায় পাগল হয়ে গিয়েছিল, আর গ্রামবাসীরা তাকে বেঁধে এই গুহাতেই ফেলে রেখে গিয়েছিল, চামড়াটাও ফেলে গিয়েছিল তার সঙ্গেই। সেই গল্প শুনেই ভৈরবের বাবা একসময় এই জঙ্গলে খুঁজেছিল, পায়নি,
ভৈরবও ছোটবেলা থেকে এই গল্প শুনেই বড় হয়েছে। বাবা ঠাকুরদা শিকারই ছিল, কিন্তু আইন এসে শিকার বন্ধ করে দিল। বন্দুকগুলো দেওয়ালে ঝুলে রইল শুধু স্মৃতি হয়ে। ভৈরবের রক্তের নেশা কিন্তু থামেনি, বরং বছরের পর বছর জমতে জমতে আরো তীব্র হয়েছে। শেষে সে খুঁজে বার করলো সেই চামড়া এই গুহাতে। আমি এসব কিভাবে জানলাম সেটা এখন থাক। আর তারপর তাকে দিয়েই শুরু করলো আবার শিকার। প্রথমে জন্তু, গোপনে মারতো রাতের অন্ধকারে। তারপর ধীরে ধীরে নেশা বাড়তে বাড়তে এখন মানুষ মারা শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এতদিন জেনেও কাউকে বলনি কেন? এত মানুষ মরে গেল, প্রণবও মরে গেল। ভোলার মুখে একটা যন্ত্রণার ছাপ ফুটে উঠল প্রথমবার। বলল, কে বিশ্বাস করবে দারোগা বাবু? প্রমাণ কোথায়? তোমাদের আইনের বইয়ে অভিশপ্ত চামড়ার কোনো জায়গা নেই। আমাকে বললে তোমরা সোজা পাগলা গারদে পাঠিয়ে দিতে, আর ভৈরব রায় নিশ্চিন্তে শিকার চালিয়ে যেত। আর সত্যি বলতে কি, আমি একবারও চাইনি ভৈরবের মতো মানুষকে নিজের হাতে ধরিয়ে দিতে। আমার মনে হতো এটা আমার কাজ নয়। জঙ্গল নিজেই একদিন তার হিসেব নেবে। যা মানুষ নষ্ট করেছে তার শোধ জঙ্গলই নেবে। আমি শুধু অপেক্ষা করছিলাম। তুমি মনে করো আমি সেদিন খুশি হয়ে এসেছিলাম যখন যখন তোমরা প্রথম এসেছিলে? বলেছিলাম মানুষ জন্তু শিকার করছে এতদিন, এখন জন্তু মানুষ শিকার করছে। আমি খুশি হইনি দারোগা বাবু। মানুষ মরায় কেউ খুশি হয় না, আমিও হইনি। আমি হেসেছিলাম কারণ আমি জানতাম আসলে জন্তু কিছুই শিকার করছে না, মানুষই আবার শিকার করছে, শুধু জন্তুর মুখোশ পড়ে। এই এই বদলটাই মিথ্যে দারোগা বাবু। মানুষ যা ছিল তাই আছে, শুধু এবার নিজের জাতকেই স্বীকার করছে, জন্তুর গায়ে দোষ চাপিয়ে। ভোলা ধীরে ধীরে বলল, জঙ্গল কখনো মানুষকে ক্ষমা করে না দারোগা বাবু। মানুষ যা শোয় তাকেই কলুষিত করে, এমনকি বাঘের চামড়াকেও, এমনকি নিজের নিজের রক্তকেও। ভৈরব ভেবেছিল বাঘের শক্তি পেয়ে সে বাঘ হয়ে যাবে, কিন্তু বাঘ কখনো এভাবে মারে না, মাথা কখনো সাজিয়ে রাখে না এরকম দেওয়ালে। ও চামড়া পড়েও শেষ পর্যন্ত মানুষই থেকে গেছে, লোভী, নিষ্ঠুর, নিজের গর্বে অন্ধ। ও প্রমাণ করছে যে মানুষ যাকেই স্পর্শ করে তাকেই নিজের মতো নোংরা করে দেয়। আমি সেই মুহূর্তে সব কিছু বুঝে গেলাম একসঙ্গে। ভোলার সেদিনের হাসি, তার নেশায় বলা কথাগুলো, তার প্রত্যাখ্যান, সব কিছুই। এতদিন আমি ভেবেছিলাম লোকটা পাগল, নেশাখোর, মানুষের মৃত্যুতে বিকৃত আনন্দ পায়। কিন্তু আসলে সে বহন করছিল একটা ভয়ঙ্কর সত্যি, একলা, বহুদিন ধরে, কারো কাছে বলতে না পেরে। ঠিক তখনই গুহার আরো গভীর থেকে একটা শব্দ এলো, একটা গোঙানির মতো, একটা নিঃশ্বাসের মতো, যেটা মানুষেরও নয় আবার জন্তুরও নয়, দুটোর মাঝামাঝি কিছু একটা, নিচু, ভারী। ভোলার মুখটা হঠাৎ শক্ত হয়ে গেল, ফিস ফিস করে বলল, ও এখানে এসেছে, আমি জানতাম ও ফিরে আসবে, ও আসবে এই গুফাতে। মশালের আলো কাঁপলো বাতাসের এক ছপটায়, ছায়াগুলো দেওয়ালের ওপর নড়ে উঠল, মুখগুলো যেন এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠল সেই কাঁপা আলোয়। আর তখনই গুহার অন্ধকার প্রান্ত থেকে বেরিয়ে এলো ভৈরব রায়, সম্পূর্ণ উলঙ্গ, গায়ে চড়ানো সেই বাঘের চামড়া, চোখ দুটো যেন আর মানুষের চোখ নয়, জলজলে হলুদ আভা তাতে। মুখ থেকে গোয়ানির মতো একটা শব্দ বেরোচ্ছিল অবিরাম, আর ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। তারপর সোজা ছুটে এলো আমাদের দিকে, চার পেয়ে জন্তুদের মতো ভঙ্গিতে
আমার হাত তখনও ব্যান্ডেজে বাঁধা, শরীর দুর্বল, পালানোর উপায় নেই এই সরু গুহার ভেতরে। আমি শুধু চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু ভোলা এক মুহূর্তও দেরি করলো না। গুহার মেঝেতে পাশে পড়ে থাকা একটা হরিণের মাথার খুলি, শিং সমেত, বহুদিনের পুরনো, হয়তো ভৈরবেরই কোনো পুরনো শিকারের অবশিষ্ট, সেটা তুলে নিয়ে এসে সামনে ঝাঁপিয়ে পড়লো আর সোজা গুঁতিয়ে দিল ভৈরব রায়ের বুকে। শিং দুটো বুক ফুঁড়ে ঢুকে গেল ভেতরে। ভৈরব রায় একটা তীক্ষ্ণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। শরীরটা কয়েকবার কেঁপে উঠল খিচুনির মতো। বাঘের চামড়াটা তার শরীর থেকে যেন আলগা হয়ে গেল এক লহমায়। নিজের থেকেই খসে পড়ল আর তলায় বেরিয়ে এলো শুধু একটা রক্তাক্ত ক্লান্ত সাধারণ মানুষের শরীর। রোগা, ফ্যাকাশে, বয়সের ছাপ স্পষ্ট, চোখ দুটো এখন আর চলছে না। শুধু ভয় আর যন্ত্রণার ভার, শুধু ভয় আর যন্ত্রণার ভার সাধারণ মানুষের চোখে। গুহার ভেতর তখন শুধু জল চোয়ানোর শব্দ, ভৈরব রায়ের দুর্বল ভাঙা নিঃশ্বাসের শব্দ আর আমার নিজের ধকধক করা বুকের শব্দ। ভোলা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। শ্বাস ভারী হয়ে আসছিল তার। তারপর ফিসফিস করে বলল, জঙ্গল নিজের হিসাব নিজেই নিল। আমি শুধু হাত হয়ে থাকলাম আজ দারোগা বাবু। এটা আমার কাজ ছিল না, কিন্তু কারো তো করতেই হতো। ভৈরব রায়ের নিঃশ্বাস কিছুক্ষণ পর থেমে গেল। চোখ দুটো খোলা রইল শূন্য দৃষ্টিতে। আমি অনেকক্ষণ কথা বলতে পারলাম না। শেষে জিজ্ঞেস করলাম, এবার কি হবে ভোলা? আমাকে তো এইসব রিপোর্ট করতে হবে। ভোলা আমার দিকে তাকালো, চোখে একটা ক্লান্ত, প্রায় করুণ হাসি। যা লেখার লিখো দারোগা বাবু। আমরা দুজনেই ধীরে ধীরে গুহা থেকে ফিরিয়ে এলাম। ভৈরব রায়ের দেহ আর সেই বাঘের চামড়া আর সেই মানুষের মাথাগুলো রেখে এলাম যেমন ছিল তেমনি, পরে দল নিয়ে ফিরে আসার জন্য। বাইরে তখন ভোর হয়ে আসছে, আকাশে হালকা আলোর রেখা, পাখিরা ডাকতে শুরু করেছে। আমার কাঁধে তখন প্রচণ্ড ব্যথা, সারা শরীর ঘামে ভেজা, কিন্তু বেঁচে থাকার একটা অদ্ভুত স্বস্তি অনুভব করছিলাম। পরে যখন দল নিয়ে ফিরে গিয়েছিলাম সেই গুফায়, তখন সেই দেওয়ালের সব মুখ, সব প্রমাণ, সব কিছু ভালো করে নথিভুক্ত করা হয়েছিল। কয়েকজনের পরিচয়ও মিলেছিল পরে। পরিবারগুলো অন্তত জানতে পেরেছিল তাদের প্রিয়জনের কি হয়েছে, শেষকৃত্য করার সুযোগ পেয়েছিল। এইটুকুই ছিল সেই ভয়ঙ্কর আবিষ্কারের একমাত্র সান্ত্বনা। ভোলাকে সেবার আর গ্রেপ্তার করা হয়নি। উল্টে গ্রামের লোকেরা যখন আসল ঘটনা জানতে পারল, তারা তাকে জঙ্গলের রক্ষক বলে মানতে শুরু করলো। কেউ কেউ তাকে সম্মান দেখিয়ে খাবারও দিয়ে আসতো তার কুঁড়ে ঘরে। ভোলা অবশ্য এসবে বিশেষ পাত্তা দিত না, আগের মতোই একা থাকতো জঙ্গলের ভিতরে। আমি সুস্থ হয়ে উঠেছিলাম ধীরে ধীরে। কাঁধের ক্ষত সারতে অনেক মাস লেগেছিল, কিন্তু সেই থানা থেকে বদলি নিয়ে চলে গিয়েছিলাম কয়েক মাসের মধ্যে। নিজের থেকেই আবেদন করেছিলাম। বেথুয়া ডহরির মাটিতে আর থাকতে ইচ্ছে করছিল না। প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ যেন সেই স্মৃতি বই বেড়াতো। বছর কয়েক পরে অন্য এক জেলায় থাকাকালীন শুনেছিলাম পুরনো এক সহকর্মীর মুখে যে বেথুয়া ডহরির জঙ্গলে নাকি আবার একটা ছায়ামূর্তি দেখা গেছে রাতের বেলায়, কখনো বাঘের মতো, কখনো মানুষের মতো। গ্রামের ধারে ঘুরঘুর করে, কিন্তু কারো ক্ষতি করে না। কেউ কেউ বলে ওটা ভৈরব রায়ের অতৃপ্ত আত্মা, শাস্তি পেয়েও মুক্তি পায়নি। কেউ বলে ওটা জঙ্গলেরই একটা রূপ, যে এখনো পাহারা দিচ্ছে যাতে আর কোনো মানুষ তাকে নোংরা করার সাহস না পায়। আর কেউ ফিস করে বলে ওটা আসলে ভোলা নিজেই, বৃদ্ধ বয়সেও রাতের অন্ধকারে জঙ্গলে পাহারা দিতে বেরোয়, বাঘের চামড়া গায়ে না জড়িয়েও, শুধু নিজের ভালোবাসা দিয়েই। আমি এসব শুনেও কিছু বলি না, শুধু মাঝে মধ্যে রাতে একলা হাঁটার সময়, কোনো গাছের সারির পাশ দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন পেছন থেকে কেউ যেন হাঁটছে নিঃশব্দে, ধৈর্য ধরে, ঠিক যেমন বাঘ তার শিকারের পেছনে হাঁটে। ঘুরে তাকালে কিছুই দেখি না, শুধু বাতাসে একটা অস্পষ্ট গন্ধ আর কাঁধের পুরনো ক্ষততে একটা চাপা টনটনানি।